স্যার তুষার, যেই রাজনৈতিক প্রেডিকশন, আশঙ্কা, উদ্বেগের কথা জানালেন, আপনি তার সাথে কতটা একমত? না, মানে এই উদ্বেগ আছে। দেখুন, আমি দুটো কথা বলবো এখানে। এক নম্বর কথা হচ্ছে, আমাদের দিক থেকে আমরা বারবার পরিষ্কার করেছি, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক তিনি বলেছেন যে আপনারা বিচার ও সংস্কারের ব্যাপারে আন্তরিকতা দেখান, আমরা নির্বাচন করার ব্যাপারে সহায়তা করব। তিনি কিন্তু বলেন না আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু এটাকেও আবার মিসফ্রেমিং করা হয়েছে। আমরা নির্বাচনের ব্যাপারে পজিটিভ, কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলছি বিচার এবং সংস্কারের প্রশ্নে দলগুলোর, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর। এখানে যেটি বলা হয় দুটি কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। না, দীর্ঘ প্রক্রিয়া হোক, আপনি রোডম্যাপটা, নির্বাচনের রোডম্যাপ যারা চায়, আমরা তো সরকারের কাছে সংস্কারের রোডম্যাপ চাই। আপনি সংস্কারের রোডম্যাপটা পরিষ্কার করেন এবং বলেন যে কিভাবে যে সংস্কারগুলো আপনি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেবেন, তারা যে সেটা করবে, এটা আমরা কিভাবে নিশ্চয়তাটা কি পাবো? তাদের কাছ থেকে আপনি কোনো শপথ করাবেন বা কিভাবে কি করাবেন, সাইন করাবেন কি? আমরা 3 জোটের রূপরেখা ব্যর্থ হতে দেখেছি এখানে। লিখিত অঙ্গীকারনামা দিলেও কি নিশ্চয়তা পাওয়া যায়? তাহলে কেন আমরা ধরুন আশ্বস্ত হব? আমাদেরকে তো আশ্বস্ত করতে হবে আপনাকে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, আজকে আমাদের বিএনপির ইফতারে সম্ভবত আমাদের আহ্বায়ক বললেন ওখানে গিয়ে যে আমাদের মধ্যে যেন পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে একটা কমিটমেন্ট যেন আমরা দেখাই। সেই কমিটমেন্টের ঘাটতি দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু আরেকটা কথা কিছুদিন আগে বলেছিলেন যে আগামী 20 বছর এই যে তরুণদের যে রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তি প্রভাব ও ভূমিকা রাখবে। এটা কে নির্বাচনে জিতবে, কে হারবে সেই প্রশ্ন না, কিন্তু এই রাজনীতিতে তারা প্রভাব ও ভূমিকা রাখবে। এই পরিবর্তিত পরিস্থিতি, যে তরুণদের কথা আমরা বলছি, আপনি একটা জিনিস একটু আন্তরিকতার সাথে ভেবে দেখেন, বাংলাদেশের আমি গত 5 মাসে অনেক জায়গায় গেছি, আর ঢাকার দেয়াল তো আমি প্রত্যেকটা দেয়ালই পড়েছি অন্তত। কোথাও কেন তরুণরা লিখলো না যে এখনই নির্বাচন দেন বা দ্রুত নির্বাচন দেন? তারা কি নির্বাচন চায় না, ভোট দিতে চায় না? এরা তো ভোটার হয়েছে নতুন। তা আমার নিজের ভোট দেওয়ার প্রতি প্রচণ্ড ক্রেভিং আছে, কারণ যেহেতু আমি কখনো ভোট দিতে পারি নাই। কিন্তু এটা লিখছে না কেন? এই সাইকোলজিটা তো বুঝতে হবে। এটা অগ্রাধিকারের মধ্যে আসছে, এটা অগ্রাধিকারের মধ্যে নাই, কারণ তারা মনে করছে এটা ইনএভিটেবল আউটকাম অফ দিস রিফর্ম। আপনি রিফর্ম, তারা লিখছে বাংলাদেশ 2, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো। মানে সংস্কার করতে পারলে নির্বাচনটা অটোমেটিক্যালি আসবে এবং নির্বাচিত সরকার এসে যেন আবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার যে দীর্ঘ সিলসিলা আমাদের এখানে আছে, প্রত্যেকটা অনির্বাচিত সরকারের পেছনে এখানে ওই রাজনৈতিক দল এবং নির্বাচিত সরকারগুলোর দায়, যে পরবর্তীতে যে লম্বা আসার ক্ষেত্রে। তাহলে আপনি দেখবেন, আমি এখন তো পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপিকে তো এই দায় নিতে হবে। বিএনপি প্রথমবারই 3 জোটের রূপরেখা তারা নষ্ট করে দিয়েছে। প্রথমবারই তারা একটা বিতর্কিত নির্বাচন করেছে 96 সালে। তারপর তারা 14th সংশোধনীর মধ্য দিয়ে বিচারপতি বয়স বাড়ানোকে কেন্দ্র করে যে কাণ্ডটা করলো, তার ফলে লগি বৈঠা, তার ফলে 111 এসব এসছে। এবং তারপরে বিএনপি এটা সবচেয়ে বড় ভুক্তভোগী। আমি এটা বহু আগে লিখে বলেছিলাম যে মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, এই মাঠ এবং এই খেলার নিয়ম বিএনপির জন্য তৈরি করা না, এটা আওয়ামী লীগের জন্য তৈরি করা। তাহলে বিএনপিকে একটা মোর ডেমোক্রেটিক মাঠ কাটতে হবে এবং নিয়মটাও সেখানে বানানোর ক্ষেত্রে লিড দিতে হবে। আমরা তার সাথে আছি, কিন্তু বিএনপি সেটা করে নাই। বিএনপি এখন আপনি দেখবেন আওয়ামী লীগের রিপ্লেসড হতে চাচ্ছে। এবং যে কানাঘুষা শোনা যাচ্ছে দিল্লির সাথে তাদের যে অ্যালাইনমেন্ট, এটা যদি হয়ে থাকে, আমি বলবো যে বিএনপি গত 20 বছর, যে দিল্লি তাদেরকে গত 20 বছর ক্ষমতার বাইরে রাখলো, তারা কিছুই শেখে নাই এখন। এবং সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ আছে? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি দেখবেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধানের মন্তব্য খেয়াল করবেন, ভারতের প্রতিদিন মিডিয়া কি বলা হচ্ছে, যে ভারত এই 7 জানুয়ারি নির্বাচনের আগে তারা বললো যে বাংলাদেশে আমরা নির্বাচন চাই না। কেন? কারণ নির্বাচন আসলে, তখন তো বিএনপি আন্দোলনে ছিল, আমরা বিএনপির সাথে ছিলাম কিন্তু যুগপৎ আন্দোলনে। সো তারা বললো যে যদি নির্বাচন দেন তাহলে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ক্ষমতায় আসবে। বিএনপিও কিন্তু তাদের কাতারে, তাদের চোখে তখনই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছিল, বিএনপি হাইফেন জামাত, এভাবেই তারা প্রচার করতো। সেই ভারতের সেনাবাহিনী প্রধান, এটা কি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে বাংলাদেশে কখন নির্বাচন আসবে? তিনি বললেন যে নির্বাচিত সরকার ছাড়া আমরা সম্পর্ক স্বাভাবিক করব না। এবং এখন 7 মাসের ব্যবধানে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে, ইউনূস সরকার কী চায়, কেন নির্বাচন দিচ্ছে না, ঠিক বিএনপি যেভাবে কথা বলে ওই একই ল্যাঙ্গুয়েজে, বা আমি উল্টো করে বলতে পারি, দিল্লি যেভাবে কথা বলছে বিএনপির সাথে হুবহু আপনি মিল পাবেন, মানে ইন টার্মস অফ ইন্টেনশন। ইভেন পলাতক আরাফাত সাহেবও মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাসে যা বলেন তার সাথেও বিএনপির বক্তব্য মিলে যায়, যে এই সরকারের নিরপেক্ষতা নাই। বিএনপিও কিন্তু এই প্রশ্ন তুলেছে। সুতরাং আমাদের কাছে সন্দেহ হয়, আশঙ্কা হয়, মানে এটা, মানে আমি একেবারে 2 যোগ 2 4 দিয়ে আপনার মেলাতে পারবো না, কিন্তু এই আশঙ্কা তো হচ্ছে। কিন্তু যদি এই ট্র্যাপে বিএনপি পড়ে, এটা কিন্তু কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি ধারণা করা হয় বিএনপিকে, কিন্তু তারা যদি এখন আবারও এই 20 বছরের এরকম অভিজ্ঞতা থাকার পরেও এই ফাঁদে পড়তে যায় দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তাদের জন্য খুব ভয়ঙ্কর মানে হতে যাচ্ছে। বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ডেমোক্রেটিক বা ইলেক্টেড গভর্নমেন্টের একটা বাড়তি মাইলেজ আছে না? না, অবশ্যই। আমরা কেউ তো কখনো বলি নাই যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে না বাংলাদেশে, বা আমরা বলেছি যে ইলেকশন মানেই ডেমোক্রেসি, শুধু এটাকে আমরা কন্টেস্ট করেছি। বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্টগুলোর মতো স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে আমরা তো ভেবেছিলাম যে এরশাদের পরে আর বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র কায়েম হবে না, কিন্তু বাংলাদেশে আমরা কি 2001-06 শাসনামল দেখি নাই? আমরা কি 8 থেকে 24-এর এই শাসনামলকে দেখি নাই? যে ফ্যাসিবাদ তৈরি হলো তো নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে এই গত 3টি নির্বাচন বা 10 বছর বা 15 বছরের আগে যদি যান,
আমি বাংলাদেশের ইতিহাসের বিচারে যে নির্বাচনগুলো হয়েছিল এবং যে সরকারগুলো হয়েছিল সেগুলো তুলনামূলক অন্য সব সরকারের চেয়ে ভালো ছিল না? ছিল, কিন্তু 2001 থেকে 6 রেজিমের কথা তো 91 থেকে যদি মনে আছে, 91 থেকে 96 প্রথমবার এসেই তো তারা নির্বাচনটাকে বিতর্কিত করেছে। আমি শুধু বলতে চাচ্ছি যে মানে এই নির্বাচিত সরকারগুলো একেবারে পারফেক্ট ডেমোক্রেসি ডেলিভার করতে পেরেছে এরকম আমরা বলবো না, ঠিক আছে? ইনস্টিটিউশনসগুলোকে তারা নানাভাবে প্রভাবিত করতে চেয়েছে এবং বিএনপিও কিন্তু এটার জন্য দায়ী, কম আর বেশি দায়ী। তাহলে তাদের এই পরিস্থিতি সম্পর্কে অ্যাসেসমেন্টটা কি, মানে পরিষ্কার কোনো অ্যাসেসমেন্ট আমরা দেখতে পাইনি। ধরেন এই যে 31 দফা তারা এত ঘটা করে বলে, এই 31 দফায় 70 অনুচ্ছেদ সম্পর্কে কী বলা হয়েছে? আমরা ক্ষমতায় গেলে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি এখন সার্চ করে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো মানে কি? আপনি আসলে এটা বদলাবেন না তো, আপনি তো আপনার সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেবেন না। আমি একটু বলবো সারওয়ার, জি জাস্ট আ মিনিট। 70 অনুচ্ছেদ ইজ আ ভেরি ইন্টারেস্টিং অনুচ্ছেদ। কেন 70 অনুচ্ছেদ কিন্তু দলের ভুল ত্রুটি নিয়ে, দলের দোষ নিয়ে কথা বলতে একটুও বাধা দেয় না, ভোট দেওয়ার সময় সেটি বাধা দেয়, কিন্তু আমরা দেখেছি কথাও বলে। এক্স্যাক্টলি। এখন 70 থাকলো না গেল, এটা আমার একেবারে ব্যক্তিগত মত, এটার সাথে আমার দলের কিন্তু প্লিজ কোনো সম্পর্ক নেই। আমি আমার ব্যক্তিগত মত এবং আমার 3.5 বছরের সংসদের জার্নি থেকে আপনাকে বলি, হুজুরের মতে অমৎকার, এটা আমাদের রক্তে মজ্জায় অস্থিতে দাসত্ব। ভাই এ দাসত্ব কি 70-এর জন্য আটকায় আছে? দাসত্ব তো আমাদের রক্তে মজ্জায় অস্থিতে ভাই। আপনি দাসত্ব 70 থাকলে কি আর না থাকলে কি? এই যে তেলের মানে চোবানো ডোবানো, ঘন্টার পর ঘন্টা সংসদের 2 লক্ষ টাকা মিনিটের সংসদ ব্যবহার কইরা আপনি যে আপনার দলের প্রধানদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবাইতে থাকেন, এটা তো প্রধানরাও খুব খুশি খুশি মনে শুনেন এবং আপনিও নেক্সট নমিনেশনটা কনফার্ম করেন, আপনি মন্ত্রিত্বটা কনফার্ম করেন। এটার মধ্যে 70 বেচারা কি করবে ভাই? এখন আইন কানুন সংবিধান নিয়ম অনেক কিছু পরিবর্তন সংস্কার বদলে ফেলার কথা আমরা বলছি, কিন্তু আমাদের মগজে যা আছে, চর্চায় যা আছে, রক্তে যা আছে, বিশ্বাসে যা আছে, সেটা আপনি কেন আগে সংস্কার করবেন? আমি শিওর আমার এই ভাই এই বইটার কথা শুনেছে এবং পড়ে হয়তো লেকচারও সে ভিডিওতে দেখেছে। ওয়াই নেশনস ফেইলে পরিষ্কার আছে একটা জাতি কেন উন্নত হয় আর একটা জাতি কেন আজীবনের জন্য দাসত্ব করতেই থাকে। বিকজ উন্নত যে দেশগুলো আপনি দেখবেন তাদের মেধার, যোগ্যতার এবং তাদের যেই এবিলিটি সেটাকে অনুযায়ী তারা কাজ পায়, রিওয়ার্ডেড হয়, প্রমোটেড হয়। আর আমাদের মতন দেশগুলো হচ্ছে চাটার পার্টি। সো চারটে আপনি আসলে যত দূর যেতে পারেন। এইখানে 70 থাকলো আর না থাকলো, এখানে ভারসাম্য আসলো আর না আসলো, বিশ্বাস করেন আমি এই কাগজের লেখার মধ্যে আর একদম কোনো আস্থা রাখি না। আমাদের খোল নলচে চিন্তাধারা যতক্ষণ বদল না হবে, দলগুলোর ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত সংস্কার আগে দরকার ব্যক্তির এবং দলের। প্লিজ, অ্যাবসলিউটলি। আপনারা যেহেতু নতুন, আপনার মধ্যে তো মানে সেই সংস্কৃতি ঢোকে নাই, আপনারা শুরু করতে যাচ্ছেন, ফলে এই যে ব্যক্তির মানসিকতা চর্চা, দলের ভিতরে তেলবাজি, দাসত্ব যা কিছু বললেন উনি, সেই সংস্কৃতি চর্চা যাতে আপনার দলের ভিতরে গড়ে না ওঠে বা কেউ চর্চার সুযোগ না পায়, তার কি ব্যবস্থা? এবং করা মাত্রই তাকে কর্নার করা, তাকে একঘরে করা, একদম বের করে দেওয়া। এক নম্বর কথা হলো ওয়াই নেশনস ফেইলের ব্যক্তির উন্নত ক্যারেক্টারে কম গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে মূলত হচ্ছে প্রতিষ্ঠানগুলোর উপর প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে কানাডা এবং আমেরিকার একটা অঞ্চল যেটা আসলে একই কালচারের অংশ, একই ভাষাভাষী, কিন্তু দুটো আলাদা আলাদা রাষ্ট্র। সেখানে দেখা গেছে মেক্সিকো এবং আমেরিকা। তো সেখানে দেখা গেছে যে আসলে ওই আমেরিকার দিকে যারা তারা বেশি প্রসপার করছে, কারণ কি তাদের ওই স্বাধীন ইনস্টিটিউশনসগুলো আছে। আমরা বাংলাদেশে ঠিক এটাই বলছি যে আপনি যতক্ষণ পর্যন্ত ইনস্টিটিউশনসগুলো স্বাধীন হবে না এবং মানে তারা প্রপারলি ফাংশন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত শুধু ইলেকশন দিয়ে আপনি ডেমোক্রেসি করতে পারবেন না। একটা মিনিট আপা। 2 নম্বর কথা হচ্ছে যে মানে ধরুন ব্যক্তি তো এটা তো শাশ্বত যে মানুষ কবে ভালো হয়ে যাবে, মানুষ ভালো হয়ে গেলে তো আর আমাদের রাষ্ট্র সরকার কিছু দরকার ছিল না, কিন্তু আমাদের তো লাগে। এখন লাগে বলেই হচ্ছে আপনাকে আমাদেরই সোকল্ড অশিক্ষিত মানুষের একটা উন্নত দেশে গেলে কেন সিস্টেম মেনে চলে, কেন যেখানে ময়লাটা রাখা দরকার সেখানেই রাখে, আবার আমাদের দেশে হলে কেন করে? কারণ হচ্ছে আইনগুলো আছে এবং আইনগুলো ইমপ্লিমেন্টেড হয় এবং প্রতিষ্ঠানগুলো ওখানে কাজ করে, আমাদের এখানে কাজ করে না। প্রতিষ্ঠানগুলো সার্ভিস ডেলিভার করে, আমরা ওইটার কথা বলছি। এবং এটার সাথে ইলেকশন হওয়া না হওয়ার কোনো বিরোধ নাই, আমরা ইলেকশনের বিরুদ্ধে না। আমরা বলছি যে আপনি একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের অধীনে ইলেকশন করেন, সেই ইলেকশন করলে ইলেকশন যেটা আপনি ইলেকশন করার মধ্যে দিয়ে যেটা চান সেটা আপনি পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। এটাই বক্তব্য। কিন্তু ইলেকশনের আগে তো সবকিছু করে ফেলতে পারবো আমরা। না, ইলেকশন সবকিছু করবো না, এই জন্যই তো বলা হয়েছে যে চার্টার করার কথা হয়েছে, জুলাই চার্টার। এবং আমরা আবার আশঙ্কা প্রকাশ করছি যে জুলাই চার্টার যেন 3 জোটের
বছরের রূপরেখার মতো একটা অশ্বলিম্ব না হয়, ঠিক আছে, কাগজে- এজন্য কাজ করে। এবং নাজমুল ভাই। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এই সংস্কারগুলো হোক, এই সরকার কতটুকু করবে, পরের সরকার কতটুকু করবে, এটার আপনি একটা রূপরেখা তৈরি করেন। জাতীয় অঙ্গীকার নামা এখন। এই বইটা আমার এত প্রিয় যে বইটা নিয়ে আমি আসলে সারার সাথে ডিবেট করতেই চাই এই কারণে যে প্রতিষ্ঠানের ব্যাপারে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলো এমন সব ব্যক্তিদের দ্বারা গঠিত হয় যেই ব্যক্তিরা আসলে তার মেধা দোষ তো যোগ্যতা দিয়ে প্রতিষ্ঠানের না, পরিচালনাকারী ব্যক্তি। প্রতিষ্ঠান, আপনি বিল্ডিং তো প্রতিষ্ঠান না, আপনি কাকে দিচ্ছেন? ধরুন আমি এখন লিক করি বলে আমি পুলিশের কমিশনার হবই, তো কমিশনার যখন হবই এবং আমি জানবো যে আমি যদি বিরোধী দলের যত ঠেঙাইতে পারবো, যত মামলা দিতে পারবো, যত ঘুরাইতে পারবো, আমার তত দ্রুত প্রমোশন হবে। তো এইটা যখন ক্রাইটেরিয়া হয় তখন তো প্রতিষ্ঠান দাঁড়াবে না। সে কারণেই প্রতিষ্ঠান দাঁড়ানোর পেছনে ব্যক্তির মেরিটকে গুরুত্ব দেওয়া হয়েছে এই বইটাতে। এবং সেরকম ব্যক্তিদেরকে দায়িত্ব দিতে হবে। সেরকম ব্যক্তি কত সংখ্যক আছে আমাদের সারা দেশে আমরা জানি না।